রেকর্ড হইতেছে। ওকে ফাইন। তাহলে দেখো পলিস্যাকারাইড যেটা বললাম যে নরমালি সিঙ্গেল ইউনিট গুলো এবার নাম্বার অফ সিঙ্গেল ইউনিট নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে একটা ফার্দার লার্জ মলিকুল তৈরি, দ্যাট ইজ পলিস্যাকারাইড। স্টার্চ অ্যান্ড সেলুলোজ দুইটাই হচ্ছে পলিস্যাকারাইড এবং স্টার্চের গঠনগুলো এবং সেলুলোজের গঠনও দেখিলাম। এখন দেখো স্টার্চের গঠনে কারো কোনো সমস্যা আছে স্লাইডে? না স্যার। তাহলে পরের স্লাইডটা একটু দেখো। আরেকটা বিষয় দেখো, স্টার্চের ক্ষেত্রে অ্যামাইলোজ অংশটা অনেকটা হেলিক্যাল ফর্মে থাকে। আমি যদি বলি যেরকম হেলিক্যাল একটা ফর্মে থাকে, আমি যখন অ্যামাইলোজের মধ্যে স্টার্চ অ্যাড করি, সরি কি বলে এটাকে, আয়োডিন এনট্র্যাপড হয় এই অ্যামাইলোজের মধ্যে। যখন আয়োডিন এনট্র্যাপড হবে তখন এর মধ্যে একটা ভায়োলেট কমপ্লেক্স তৈরি করবে। যদি আয়োডিন এনট্র্যাপড হয় তাহলে এর মধ্যে একটা মানে একটা কমপ্লেক্স গঠন করলো, কমপ্লেক্স গঠন করে একটা ভায়োলেট কালার ফর্ম করবে। যেখানে আয়োডিন টেস্ট নামে একটা হেডিং আছে, আয়োডিন টেস্ট পাবা, আয়োডিন টেস্ট। স্লাইডে প্রবলেম আছে কারো? না স্যার। ফাইন, আমি স্লাইড সবগুলো দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এরপরে দেখো সেলুলোজ ডেরিভেটিভ একটা টার্ম আছে। সেলুলোজকে আমরা ফার্দার আবার ডেরিভেটাইজ করতে পারি বা মডিফাই করতে পারি। মডিফাই করে ফার্দার এটাকে আবার অ্যাপ্লাই করতে পারি। তাহলে কিভাবে হয়, নর্মালি সেলুলোজের সাথে যদি আমি ল্যাকটিক অ্যাসিড দ্বারা সেলুলোজকে ট্রিট করি, তাহলে দেখো সেলুলোজ, এখানে কি সেলুলোজের মধ্যে হাইড্রোক্সিল গ্রুপ গুলো আছে, এর মধ্যে যদি আমি নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করি তাহলে সেলুলোজ নাইট্রেট গঠন করে। কিভাবে গঠন করে দেখো, এখানে OH এবং H ওয়াটার হিসেবে চলে যাবে, ওয়াটার হিসেবে চলে গেল, ওয়াটার হিসেবে চলে গেলে বাকি অংশটা ফার্দার সেলুলোজের সাথে কানেক্টেড হলো, দ্যাট ইজ নাইট্রোসেলুলোজ। বুঝা গেছে? স্যার বলো 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 বলো। স্যার এখানে স্যার OH আর H চলে যাওয়ার পরে স্যার এখানে NO3 কেন হলো না স্যার? ওই মানে NO3 তো স্যার, হয়েছে, এই যে স্যার সেলুলোজের সাথে স্যার ও যুক্ত হয়েছে স্যার, নাইট্রোজেন কেন হলো না? সেলুলোজ থেকে হাইড্রোজেন চলে গেছে, এই যে দেখো, দাঁড়াও। হাইড্রোজেনটা এই NO, এখানে এরকম থাকে এই অংশটায়,
এই যে OH অংশটা এই OH অংশ এবং এই হাইড্রোজেনটা মিলে ওয়াটার হিসেবে বের হয়ে গেল। তাহলে বাকি কে থাকলো? এই অক্সিজেনের সাথে জি স্যার। NO2 অংশটা যুক্ত হলো। জি স্যার। বুঝতে পারছি অনেক? জি স্যার। এরপরে দেখো নাইট্রোসেলুলোজের পরে আছে সেলুলোজ অ্যাসিটেট। সেলুলোজ অ্যাসিটেটটা কিভাবে ফর্ম করে দেখো এটা একটু। আমরা যদি অ্যাসিডিক অ্যানহাইড্রেটের সাথে ট্রিট করি তাহলে সেলুলোজ অ্যাসিটেটটা পাই। অ্যাসিডিক অ্যানহাইড্রেটটা আমি একটু লিখি। অ্যাসিডিক অ্যানহাইড্রেটের সাথে যখন সেলুলোজের রিঅ্যাকশনটা হয় OH গ্রুপগুলোর সাথে কি হয়, এই অংশটা আলাদা হয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। দেখো এখানে কি হলো, CH3 3 CH3 3 বাকি অংশটা এই অক্সিজেনের সাথে যুক্ত হবে, রিপ্লেস হবে। তাহলে এটা যদি এখানে চলে আসে তাহলে কি হলো, COCH3 সেলুলোজ অ্যাসিটেট। বোঝা গেছে? জি স্যার। এরপরে দেখো সেলুলোজ জ্যান্থের একটা ডেরিভেটিভ আছে, ফার্দার নেক্সট স্লাইডটা দেখাই। সেলুলোজকে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে নিই তাহলে সেটা একটা আয়নিক কম্পাউন্ড তৈরি করবে কমপ্লেক্স, এবং সেটা ডিজলভ হবে, সেলুলোজটা ডিজলভ হয়ে যাবে। ডিজলভ হওয়ার পর আমরা যদি সেটাকে ফার্দার কার্বন ডাই সালফেট দ্বারা ট্রিট করি তাহলে সেলুলোজ জ্যান্থেট পাওয়া যাবে। এই সেলুলোজ জ্যান্থেটও কিন্তু সলিউবল হবে। সেলুলোজ জ্যান্থেটকে আমরা যদি রিজেনারেট করতে সেটাও পারি। আমরা যদি অ্যাসিডিক সলিউশনে বা অ্যাসিডিক কোনো একটা এনভায়রনমেন্টে সেলুলোজ জ্যান্থেটকে ট্রিট করি তাহলে সেলুলোজকে আবার ফার্দার আমরা রিজেনারেট করতে পারি। সেলুলোজ জ্যান্থেট হিসাবে ব্যবহার করতে পারি ডেরিভেটিভ হিসাবে, সেলুলোজের ডেরিভেটিভ হিসেবে, অথবা আমরা এটাকে যদি আবার কনভার্ট করতে চাই যে না আমার সেলুলোজ জ্যান্থেট থেকে সেলুলোজে কনভার্সন হওয়া দরকার, সেক্ষেত্রে আমরা অ্যাসিডিক এনভায়রনমেন্টে সেটা কিন্তু কনভার্ট করতে পারি। বুঝতে পারছি? জি স্যার। এই ডেরিভেটিভ গুলো একটু জেনে রাখলা কি যে সেলুলোজকে ফার্দার আমরা কিভাবে ডেরিভেটাইজ করতে পারি, এটা আমারই কিছু না। তাহলে দেখো আমরা পলিস্যাকারাইড আজকে পড়লাম, এই পলিস্যাকারাইডের মধ্যে কারো কোনো সমস্যা আছে? পলিস্যাকারাইড অংশটা পড়লাম, কারো কোনো সমস্যা আছে? না স্যার। হ্যাঁ বলো 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 বলো। কোন অংশটা বুঝো নাই বলো? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো পলিস্যাকারাইড অংশ নিয়ে। আমার কথা কি শুনতেছো? জি স্যার। ওকে জি স্যার। ওকে ফাইন, তাহলে আমরা পলিস্যাকারাইড নিয়ে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা পরের কন্টেন্টে চলে যাই। আমরা পরের কন্টেন্ট হচ্ছে আমাদের কালার ডাইজ এন্ড পিগমেন্ট। আমাদের লাস্ট চ্যাপ্টার কালার ডাইজ এন্ড পিগমেন্ট। চ্যাপ্টারটা অনেক ছোট, এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাহলে আমরা একটু কন্টিনিউ করি। কালার অংশটা কি বা কালার আমরা কখন দেখি এটা আগে ফার্স্ট একটু বুঝতে হবে যে নর্মালি কোন একটা সাবস্টেন্স কালার কখন দেখায়। আমি যদি একটু লিখে দেখাই, দেখো মনে করো কোন একটা অবজেক্ট, এই অবজেক্টের উপর লাইট পড়লো, লাইট পড়ায় আমরা তো জানি যে নর্মালি ভিজিবল স্পেকট্রামে 7টা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে, 7টা ওয়েভ আছে ভিজিবল। সরি আমার একটা কল আসছিল, শুনতে পাইতেছো এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলি আবার। মনে করো কোন একটা অবজেক্ট, এই অবজেক্টের উপরে রেগুলার এসে পড়লো, অবজেক্ট
কিছু অ্যাবজর্ব করলো আর কিছু এমিট করলো। তো এই যে যেটা এমিট করে আমরা সেটাই কিন্তু আমাদের চোখে এসে পড়ে এবং তা আমরা সেই কালারটা দেখতে পারি। তার মানে কোন একটা বস্তুর উপর যে কালার পড়লো, মনে করো একটা অবজেক্টের উপর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো পড়লো, ও কি করলো জাস্ট ইয়েলো কালারটাকে, আমাদের যে 7টা ভিজিবল স্পেকট্রাম আছে 7টা স্পেকট্রামের মধ্যে 6টাকে অ্যাকসেপ্ট করে আরেকটাকে সে এমিট করলো। তাহলে আমি কোন কালারটা দেখবো বলতো? ওই 6টা অ্যাবজর্ব করছে ওইটার মিলিত কালার নাকি যেটা ইমিট করতেছে ওই কালারটা? স্যার যেটা যেটা emit যেটা ইমিট ইমিট করতেছে। করতেছে সেটা। এক্স্যাক্টলি। তার মানে কোন একটা বস্তু মনে করো লাল কালার দেখতেছি, তার মানে ওই বস্তুটা লাল বাদে সবগুলো স্পেকট্রামকে কি করছে? অ্যাবজর্ব করছে, শুধু লালটাকে এমিট করতেছে। যেটা এমিট করতেছে ওইটা আমার চোখে আসতেছে, চোখে রেটিনার মাধ্যমে আমি দেখতেছি। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে কেউ এরপরে যদি কেউ কোনো কোশ্চেন করে যে এটা নীল কালার কেন বা এটা লাল কালার কেন আসতেছে, এর মধ্যে সে কিছু অ্যাবজর্ব করতেছে, কিছু এমিট করতেছে। যে অংশগুলো এমিট করতেছে তার রেজাল্টিং কালারই হচ্ছে নীল কালার, অথবা যে রেডিয়েশন গুলো এমিট করতেছে তার রেজাল্টিং কালারই হচ্ছে এই যে মেরুন কালার বা ম্যাজেন্টা কালার। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। কালার কখন হয় কেউ যদি জিজ্ঞেস করে এক বাক্যে বলে দিবা যে এটার উপরে যে রেগুলা পড়তেছে সে কিছু অংশ অ্যাবজর্ব করতেছে, কিছু অংশ ইমিট করতেছে। যে অংশটা ইমিট করতেছে তার রেজাল্টিং কালারই হচ্ছে এই কালার যেটা আমি দেখতেছি। তো দেখো এটা হচ্ছে কালারের বেসিক থিওরি, যে কালার কেন, মানে আমরা কেন কালার দেখি কোন একটা সাবস্টেন্সকে এবং ওই কালারটা কেন ক্রিয়েটেড হয়েছে এবং কেন ওই কালারটাকে দেখতেছি। এরপরে আমরা বিভিন্ন থিওরি পড়বো। থিওরিতে আসার আগে মেনলি আমার মেইন কনসেপ্ট হচ্ছে এটা যে কখন আমি কোন একটা সাবস্টেন্সকে কালার দেখি। এরপরে দেখো যদি এরকম হয় যে জয়ের এগুলো পড়তেছে সে সবগুলাকেই অ্যাবজর্ব করতেছে, কোনোটাকে এমিট করতেছে না, তাহলে কি হবে বলতো? ব্ল্যাক। ব্ল্যাক। তার মানে সে কোনোটাকে এমিট করতেছে না, তার মানে আমার চোখে কোনোটাই আসতেছে না। আমার চোখে যেহেতু কোনোটা আসতেছে না কালার, তাহলে আমি কি দেখবো? ব্ল্যাক কালার দেখবো। তার মানে ব্ল্যাক কালার যদি কোনো একটা সাবস্টেন্স হয় তাহলে আমি বুঝতে হবে যে এই মলিকিউলস গুলোর উপরে বা এই স্পিসিস গুলোর উপরে যে রেডিয়েশন গুলো পড়তেছে সবগুলাই সে অ্যাবজর্ব করতেছে, কোনোটাকে সে ইমিট করতেছে না। বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে দেখো এরকম যদি হয় আমরা জানি যে ভিজিবল রেঞ্জে যেগুলো আছে ওইগুলা ইমিট করলে আমরা দেখি। এমন যদি হয় যে ভিজিবলের আগে আছে ইউভি এবং ভিজিবলের পরে আছে ইনফ্রারেড রেডিয়েশন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে, তাহলে দেখো যদি ইউভি এমিট করে তাহলে কি আমরা কোনো কালার দেখতে পাবো? না স্যার। না স্যার। পারবো না, কারণ আমাদের ভিজিবল রেঞ্জ হচ্ছে 400 থেকে 800 অথবা 400 থেকে 750। বুঝাইছে? এত জি ন্যানোমিটারের স্যার। ওয়েভলেন্থ যেগুলো আছে ওগুলো আমরা ভিজিবল রেঞ্জ বলি আর কি, এর মধ্যে আমরা ভিজুয়ালাইজ করতে পারি এই কালার গুলো। আবার এরকম যদি হয় ভিজিবল রেঞ্জের বাইরে, সেক্ষেত্রে কি আমরা কোনো কালার দেখবো? সেক্ষেত্রে কিন্তু কালার দেখবো না। ওকে, এরপরে দেখো কালারের বিভিন্ন থিওরি আছে। উইটস থিওরি নামে একটা থিওরি স্যার আছে। হ্যাঁ স্যার বলো। সাদা কালারটা না হলে কিভাবে হয় স্যার? সবগুলো সে ইমিট করছে, ও যেগুলো হ্যাঁ স্যার। রেডিয়েশন সবগুলো ইমিট করছে, সবগুলোর জি স্যার। রেজাল্টিং যে কালার দ্যাট ইজ হোয়াইট। তাহলে দেখো এরপরে কালারের বিভিন্ন থিওরি আছে। তো প্রথমে যে উইটস থিওরি নামে একটা থিওরি আছে, আমি যে স্লাইডটা একটু শেয়ার করি ধরো। দেখো উইটস থিওরি অনেক পুরাতন থিওরি। উইটস থিওরি অনুসারে উইট নামক একজন বিজ্ঞানী কি বলছেন যে কোনো একটা কম্পাউন্ড কালার তখনই দেখা যাবে তার মধ্যে যখন কিছু নির্দিষ্ট গ্রুপ থাকবে। এই গ্রুপগুলো থাকলে তাকে আমরা কালার দেখতে পাবো। এই গ্রুপগুলোকে তিনি নাম দিলেন ক্রোমোফোর। CHROMOPHORE, এই যে ক্রোমোফোর, যে এখানে লেখা আছে ক্রোমোফোর। এই ক্রোমোফোরিক গ্রুপগুলো যে সমস্ত কম্পাউন্ডে থাকবে সে সমস্ত কম্পাউন্ড কালার্ড হবে। আর যে সমস্ত কম্পাউন্ডে ক্রোমোফোর গুলো থাকবে তাকে বলবো আমরা ক্রোমোজেন। তার মানে ক্রোমোফোর কন্টেনিং যে মলিকুল তাকে বলবো ক্রোমোজেন।
উইটস এর মতো অনেক পুরাতন মতবাদ। তো কিছু কিছু গ্রুপ আছে, কিছু কিছু ফাংশন গ্রুপ আছে, এই ধরনের গ্রুপ যদি কোনো একটা মলিকিউলস এর মধ্যে থাকে তখন তারা কালার শো করবে, এদেরকে বলা হচ্ছে ক্রোমোফোর বা ক্রোমোফোরিক গ্রুপ। আর এই ক্রোমোফোর গ্রুপ কন্টেনিং যে মলিকিউল গুলো আছে তাকে বলা হচ্ছে ক্রোমোজেন। নর্মালি উনি ক্রোমোফোর হিসেবে কাকে কাকে উল্লেখ করেন? নাইট্রোসো গ্রুপ, নাইট্রো গ্রুপ, অ্যাজো গ্রুপ। এই গ্রুপগুলা যে সমস্ত কম্পাউন্ডে থাকে এই কম্পাউন্ড গুলো দেখতে যদি কালার্ড হয়, এই কালার যখন হয় তখন এই ইনভেস্টিগেশন গুলো করতে করতে, রিসার্চ গুলো করতে করতে এই থিওরিতে উনি আসলেন যে এই ধরনের গ্রুপ গুলো যদি থাকে তাহলে সেগুলো মলিকিউলস গুলো কালার্ড মলিকিউলস হবে। বুঝাইতে পারছি? জি স্যার। এটা হচ্ছে তার ফার্স্ট পোস্টুলেট। আরেকটা পোস্টুলেট হচ্ছে সেকেন্ড ওয়ান হচ্ছে উনি ফার্দার আরেকটা পোস্টুলেট দিলেন যে কোনো একটা কম্পাউন্ডে যদি ইথিলিন গ্রুপ মানে ডবল বন্ডেড গ্রুপ বা কার্বনিল গ্রুপ বা অ্যাজোমিথাইন গ্রুপ যদি থাকে সেই ক্ষেত্রেও কালার্ড হবে, কিন্তু সেই ক্ষেত্রে কনজুগেশনে থাকতে হবে। যেরকম দেখো কার্বনিল গ্রুপ কন্টেনিং একটা কম্পাউন্ড যদি বলি, কার্বনিল গ্রুপ সিও এটাকে বলে অ্যাসিটন, অ্যাসিটন নামে কম্পাউন্ড। এই ক্ষেত্রে দেখো কার্বনিল গ্রুপ থাকলে কি আর কথা কেটে কেটে সেকেন্ড আসতেছে। পোস্টুলেটে যে কার্বনিল গ্রুপ বা আমার কথা কি এখন শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে এখন বলবো আমি, যখন শুনতে পারবা তখন বলবো, সমস্যা নেই। তাহলে এখন আমি বলি, এই অ্যাসিটন নামে এটা একটা কম্পাউন্ডের মধ্যে কি আছে? কার্বনিল গ্রুপ আছে। অনুসারে কার্বনিল বা এই গ্রুপ যদি থাকে তাহলে হবে। তো অ্যাসিটন কালারলেস বলে দিচ্ছেন যে এই গ্রুপ কি হিসেবে থাকবে? কনজুগেট হিসেবে থাকবে। শুনিছেন কনজুগেট কি বোঝাচ্ছে এখানে? এই দেখেন মিথাইল গ্রুপ, আর কেটে কেটে আসতেছে কার্বনিল কথা। গ্রুপ দুইটা, তার মানে একটা আরেকটার সাথে কানেক্টেড, কনজুগেটেড। কনজুগেটেড মানে হচ্ছে এই যে কার্বনিল গ্রুপ গুলোকে, যেহেতু এখানে কার্বনিল গ্রুপ আছে এবং দুইটা একটা আরেকটার সাথে কনজুগেটেড অবস্থায় আছে, মানে একটা আরেকটার সাথে যুক্ত অবস্থায় আছে, ডাইঅ্যাসিটাল কিন্তু কালার ইয়েলো কালার। মানে ওয়েট থিওরি অনুসারে সেকেন্ড পোস্টুলেট হচ্ছে যে কার্বনিল গ্রুপ বা কনজুগেশন থাকতে হবে। কনজুগেশন মানে একটার সাথে আরেকটা যুক্ত থাকতে হবে। এই যে দেখো পাশাপাশি কার্সিটন কিন্তু কোনো কালার শো করে নাই। বুঝাইতে পারছি? জি স্যার। স্যার কার্বনিল গ্রুপ, ইথিলিন আর অ্যাজোমিথেন এই তিনটা গ্রুপই স্যার কনজুগেটেড অবস্থায় থাকতে হবে। একটা আরেকটার সাথে, যেমন কার্বনিল গ্রুপ থাকলো কার্বনিল গ্রুপের সাথে, অ্যাজোমিথেন থাকলে জি বোঝা স্যার, গেছে? বুঝতে পারছি। স্যার জি স্যার স্যার। বলো বলো মানে বলো। স্যার সেম গ্রুপ থাকতে হবে, মানে কার্বনিল থাকলে শুধু দুইটা কার্বনিল থাকতে হবে নাকি? কার্বনিল গ্রুপ একটা আরেকটার সাথে যুক্ত থাকবে, আবার কার্বনিলের সাথে অ্যাজোমিথাইনের যদি কানেকশনটা হয় সেক্ষেত্রেও তোমার ডবল বন্ডটা হইতে হবে, কিন্তু কার্বনিল গ্রুপটা তোমার একটা আরেকটার সাথে যুক্ত থাকতে পারবে না। দেখা গেছে কার্বনিল গ্রুপ যেটা, হ্যাঁ দেখো স্যার। কার্বনিলের যে কার্বন, এই কার্বনের সাথে একটা যুক্ত থাকতে হবে অংশ, এই কার্বনের সাথে একটা অংশ যুক্ত থাকতে হবে। জি স্যার। এরপরে দেখো থার্ড ওয়ান হচ্ছে যে কিছু কিছু গ্রুপ আছে, এই গ্রুপগুলো নর্মালি কালার শো করে না, কিন্তু কোন একটা কালার কম্পাউন্ডে এই গ্রুপগুলো থাকলে তার কালারটা ইন্টেন্সড হয়, আরো ইন্টেন্সিফাই করে কালারকে। এ ধরনের গ্রুপকে বলা হয় অক্সোক্রোম। এই ধরনের গ্রুপকে বলে যে অক্সোক্রোম। যেখানে আছে অক্সোক্রোম। অক্সোক্রোম গ্রুপটি নরমালি দেখো ওএইচ গ্রুপ বা অ্যামিনো গ্রুপ, এই গ্রুপগুলো নরমালি কালার গ্রুপগুলো যদি কোনো একটা কম্পাউন্ডে তার মডিফাই করে দেয়। যখন ফেনোলিক কোনো একটা কম্পাউন্ড
এর মধ্যে নাইট্রো গ্রুপ গুলো থাকলো। নাইট্রোবেনজিনের মধ্যে যখন ফেনোলিক গ্রুপ গুলো থাকে তখন কিন্তু তার কালারটা চেঞ্জ হয়ে যায় ফেনোলিক গ্রুপ থাকার কারণে। নরমালি নাইট্রোবেনজিনের যে কালার হয় ফেনোলিক গ্রুপ থাকার ফলে তার কালারটা আরো ইন্টেন্সিফাইড হয়ে যায়। এই যে কালার ইন্টেন্সিফাই করে এই ধরনের এই গ্রুপগুলোকে বলা হচ্ছে অক্সোক্রোম। বুঝতে পারছি? জি স্যার। এগুলো একটু খাতার মধ্যে লিখে নিও, আমি তো ইয়া দিয়ে দিব। নরমালি ডেফিনেশন গুলো একটু খাতায় লিখো যে অক্সোক্রোমটা কি বা ক্রোমোফোরটা কি। এরপরে চলে আসো মডার্ন কালার থিওরি, এটা একটু বুঝো ভালো করে। মডার্ন কালার থিওরি যাওয়ার আগে আমি একটু জিজ্ঞেস করি যে অক্সোক্রোম কি আর ক্রোমোফোর কি, একটু কে বলতে পারবা বলো তো? বাকিরা কি করে বলো? রোল নাম্বার 2 বলো তো অক্সোক্রোম কি আর ক্রোমোফোর কি? স্যার অক্সোক্রোম হচ্ছে কোনো অক্সোক্রোম থাকলে স্যার কালার হবে, মানে কালার সৃষ্টি করবে অক্সোক্রোম। অক্সোক্রোম থেকে কালারটা ইন্টেন্সিফাইড হবে আর ক্রোমোফোর হচ্ছে এই ধরনের ক্রোমোফোর হচ্ছে নিজে কালার প্রডিউস করতে পারে না, আর কিন্তু ক্রোমোফোর হচ্ছে প্রডিউস করে আর ক্রোমো হচ্ছে কালার প্রডিউস করতে পারে না কিন্তু কালারকে সে ইন্টেন্সিফাই করে। জি স্যার। একটু wait করো। হ্যাঁ বলো 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 ক্রোমোফোর আর অক্সোক্রোম। ক্রোমোফোর হচ্ছে স্যার নিজে কালার প্রডিউস করে, আর স্যার অক্সোক্রোম হচ্ছে নিজে প্রডিউস করতে পারে না কিন্তু ইন্টেন্সিফাই করে কালারটাকে। আচ্ছা এরপরে দেখো মডার্ন কালার থিওরি। মডার্ন কালার থিওরি যেটা বললাম যে কালার আমরা কেন দেখি, কালার কেন দেখি এটা অলরেডি আমি বলেছি যে নর্মালি যখন তার উপরে রেডিয়েশন গুলো এসে পড়ে এই ভিজিবল স্পেকট্রামের যে এমিশন গুলো হয় সেই এমিশন গুলো আমাদের চোখে আসে, ওই চোখে আসলে রেটিনার মধ্যে কালার যে সেন্সেশনটা হয় সেটাই হচ্ছে কালার। নর্মালি আমি বললাম যে কোনো একটা অবজেক্টের উপরে যে রেডিয়েশন গুলো আসতেছে তার কিছু অংশ ভিজিবল স্পেকট্রামে আমার চোখে যখন আসলো ওই ভিজিবল স্পেকট্রাম গুলো রেজাল্টিং যে কালার সেটা আমি দেখলাম। তাহলে যে কালারটা আমি দেখি আমার মনে হয় যে ওই বস্তুটা এই কালার একটা বস্তু। এটা হচ্ছে একটা থিওরি। আরেকটা থিওরি হচ্ছে নর্মালি কোন একটা যখন কম্পাউন্ড কালার্ড হয় তখন তার কিছু রুলস মেনে চলে। সেক্ষেত্রে আমি যদি একটু দেখাই, মনে করো কোন একটা কম্পাউন্ড ডবল বন্ডের একটা কম্পাউন্ড, ডবল বন্ডেড কম্পাউন্ড হলো কিন্তু কোনো কালার শো করতেছে না। যখন দেখা গেল তার মধ্যে কনজুগেশন হলো বা কনজুগেশন অফ ডবল বন্ড হলো, যেরকম ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড, তার মানে এটাকে বলে কনজুগেশন অফ ডবল বন্ড। এরকম স্ট্রাকচার যদি এরকম স্ট্রাকচারে কোন একটা কম্পাউন্ড হয় তার মধ্যে কিন্তু তার কালারটা গ্রো করতে থাকে। এটা কালার কেন গ্রো করে? এই যে যখন ডবল বন্ড বাড়তে থাকে তখন ওই কম্পাউন্ড গুলো তখন ভিজিবল স্পেকট্রামের যে এনার্জি গুলো আছে তার কিছু অংশ সে অ্যাবজর্ব করে এবং কিছু অংশ সে ইমিট করে। ওই ইমিশনের ফলে যে সেন্সেশনটা হয় তার ফলে আমরা কালারটা দেখি। আমি যদি একটু ভালো করে বুঝাই বলি তাহলে একটু শেয়ার করি একটা স্ক্রিন। স্ক্রিন কি আসছে? না স্যার। না স্যার, আচ্ছা স্যার। আসতেছে স্যার, আসছে আসছে? স্যার। আচ্ছা দেখো এখানে দেখো ইথিলিন এটার মধ্যে ডবল বন্ডের সংখ্যা একটা, 1,3 বিউটাডাইন এখানে ডবল বন্ড কয়টা আছে? একটা দুইটা। এখন দেখো 1,3,5 হেক্সা ট্রাইন এখানে ডবল বন্ড কয়টা আছে? তিনটা। এবং ডবল বন্ড গুলো কি প্যাটার্নে আছে? ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড এই প্যাটার্নে আছে না? প্যাটার্নটা খেয়াল করো, ডবল জি বন্ড স্যার। সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড। এই দেখো এরপরে এই যে এই কম্পাউন্ডটা দুই দেখো ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড। এখন এটাকে বলে কনজুগেশন অফ ডবল বন্ড। এই কনজুগেশন যত বাড়বে কোন একটা কম্পাউন্ডে সেক্ষেত্রে তার ভিজিবল স্পেকট্রামে তার
এনার্জি গুলো অ্যাবজর্পশন হওয়া শুরু করবে, এবং অ্যাবজর্পশন হইলে তার কিছু অংশ অ্যাবজর্ব হবে, কিছু অংশ সে কি করবে, এমিট করবে। যখন এমিট হবে তখন রেজাল্টিং কালারটা দেখতে পারবো। এক্ষেত্রে তাহলে দেখো ইথিলিন কালারলেস, গ্লুটাথাইন কালারলেস, হেক্সাথাইন কালারলেস। কিন্তু দেখো বিটা ক্যারোটিন, যেটা বিটা ক্যারোটিনের মধ্যে কনজুগেশন অফ ডবল বন্ড আছে, যেমন ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, অনেকগুলো আছে এরকম। অনেকগুলো থাকার ফলে তার অ্যাবজর্পশনটা কি চলে আসে, অ্যাবজর্পশনে তোমার ভিজিবল স্পেকট্রামে চলে আসে, এবং ভিজিবল স্পেকট্রামে চলে আসে যে কিছু অংশ অ্যাবজর্ব করছে, কিছু অংশ এমিট করছে, এবং এই কালার, এই জন্য কিন্তু আমরা কালার দেখতে পাচ্ছি। বুঝতে পারছি? জি স্যার। তার মানে কনজুগেশন অফ ডবল বন্ড যত বেশি হবে তত তার কালার, সে তার ওই কম্পাউন্ড গুলো তার কালার শো করা শুরু করবে। মেইন ডিসিশন হচ্ছে এটা। আরেকটা ডিসিশন কি, কোন একটা কম্পাউন্ডে বেনজিন রিং এর পরিমাণ যত বাড়বে তত তার কালার কম্পাউন্ড এর দিকে সে যাবে, তত তার মধ্যে কালার গ্রো করতে থাকবে। দেখো বেনজিন কালারলেস, ন্যাপথালিন কালারলেস, অ্যানথ্রাসিন কালারলেস। কিন্তু ফার্দার যদি বেনজিন বলয়ের পরিমাণ বাড়তে থাকে কোন একটা কম্পাউন্ডে, আমি যদি ফার্দার স্লাইডটা দেখাই, স্লাইডটা আসে, জি স্যার। যেমন ন্যাপথাসিন, এখানে বেনজিন বলয়ের পরিমাণ হচ্ছে 4টা বেনজিন রিং। এরপরে দেখো পেন্টাসিন 5টা, গ্রাফাইট একটা স্ট্রাকচার তৈরি করতে, সে একটা কোন একটা নেট টাইপের স্ট্রাকচার তৈরি করতে। এই ধরনের রিং এর স্ট্রাকচার যেগুলো থাকবে, রিং এর সংখ্যা যত বাড়তে থাকবে তত তার কালার কিন্তু গ্রো করতে থাকবে। এর কারণ কি, ওই যে একটাই, এটার মধ্যে যত কনজুগেশন থাকবে বা যত পাই বন্ড থাকবে, পাই বন্ডটা নরমালি উইক বন্ডে থাকে, সে লেস এনার্জি অ্যাবজর্ব করে একটা ভিজিবল স্পেকট্রামের রেঞ্জে অ্যাবজর্ব করে, কিছু অংশ অ্যাবজর্ব করে এবং কিছু অংশ সে এমিট করে। এমিশনের ফলে আমরা কালারটা দেখি। বোঝা গেছে? জি স্যার। বাকিদের কি অবস্থা? জি স্যার। কনজুগেশন অফ ডবল বন্ড যখন বাড়বে কালার গ্রো করা শুরু করবে, বেনজিন মলের যখন বাড়বে কালার গ্রো করা শুরু করবে। এটা কি কঠিন কিছু? না স্যার। না কি কঠিন কিছু? না স্যার। এরপরে এরপরে দেখো ডাই, ডাই কোনগুলা, যে কালার কম্পাউন্ড, কেউ কিছু বলবা? আমি তোমার কথা শুনতে পাচ্ছি। ওকে, ডেফিনেশন আইকনগুলোকে হচ্ছে সমস্ত সাবস্টেন্স করবে যার নিচে আছে, এবং কোন একটা ফেব্রিক বা কোন একটা উপর থাকে বা কথা আটকা আসতেছে। আমার কথা কেটে কেটে আসতেছে। বডিটা গ্রো করে। স্যার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। স্যার চলে গেছে। প্রেজেন্ট নেবে না? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার নেট কানেকশনটা একটু ব্রেকডাউন হয়েছিল। প্রেজেন্ট তো নিবই, কে জানি বলতেছে প্রেজেন্ট নিবে না, এর মানে কি? না স্যার, আমি বলতেছিলাম কি স্যার, এত টাইম হয়ে গেছে প্রেজেন্ট নেই কিন্তু স্যার। হ্যাঁ প্রেজেন্ট নিব। তাহলে দেখো যেটা বলছিলাম, ডাই কোনগুলা, ডাই হচ্ছে সে সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স যার একটা কালার থাকবে এবং সেগুলো কোন একটা সাবস্টেন্সের সাথে খুব ভালোভাবে ফিক্সড হবে, এবং ফিক্সড হওয়ার পর সেটা ওয়াশ অফ হবে না সহজে, সেটা ব্লিডেড হবে না। যেমন আমি যদি বলি যে সেটা তুমি একটা ওয়াশিং এ দিচ্ছ, ওয়াশিং এ দেওয়ার পর সেটা যদি কালারটা চলে যায়, ওয়াশ অফ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা তুমি ভালো ডাই বলতে পারবে না, কারণ সেটা কনজিউমার লেভেলে কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। তার মানে ডাই হিসেবে সেই সমস্ত কালার কম্পাউন্ড গুলোকে বলবো যে যারা সহজে কোনো একটা সাবস্টেন্সে কি করে, ভালোভাবে ফিক্সড হয়ে যায়, এবং ফার্দার আমি ওয়াশ করলেও সেটা ফার্দার ওয়াশড আউট হয় না, অথবা লাইটের প্রেজেন্সে ডিগ্রেড করে না, অথবা হিটের প্রেজেন্সে ডিগ্রেড করে না। তার মানে এই যে দেখো লাইট, হিট অথবা ওয়াশের যে তার রেজিস্ট্যান্সি, ওয়াশের প্রতি তার যে রেজিস্ট্যান্সি, তার মানে সে ধুলে যে উঠে যাচ্ছে না, এটাকে বলে ফাস্টনেস।
ফাস্টনেস, তার মানে যে ডাইগুলোর যত ফাস্টনেস প্রপার্টি শো করবে সেটা হচ্ছে তত ভালো। ফাস্টনেস মানে কি, রেজিস্ট্যান্স টু হিট, রেজিস্ট্যান্স টু লাইট, রেজিস্ট্যান্স টু ওয়াশ, ঠিক আছে, রেজিস্ট্যান্স টু পার্সপিরেশন। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। ফাস্টনেস মানে কি বলতো, তার মানে এগুলোর রেজিস্টিভিটি কতটুকু, সে ওয়াশ করলে যাতে যাতে ধুয়ে যায়, এটাতে ফাস্টনেস বেশি ভালো। তুমি লাইটের প্রেজেন্সে শুকাইতে দিচ্ছ, সানলাইটের প্রেজেন্সে এটা কালারটা চেঞ্জ হয়ে গেল, তার মানে তার ফাস্টনেস খুব পোর ফাস্টনেস। আবার মনে করো তুমি শুকাতে দিচ্ছ, তার কালার কিছু হলো না, তার মানে সেটা ফাস্টনেস খুব বেটার ফাস্টনেস প্রপার্টি শো করছে। পরে চলে আসো, তোমাদের আছে ক্লাস আছে এরপরে? ক্লাস আছে? স্যার মেইল তো পাই নাই এখনো মনে হয় স্যার। ক্লাস আছে কিন্তু মেল পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেল আসে নাই স্যার। ক্লাস থাকতে তো মেল আসবে না। কি ক্লাস আছে স্যার এরপরে? ম্যাথ ক্লাস স্যার। ম্যাথ ক্লাস কোন স্যারে? ফরহাদ স্যার। আচ্ছা, আমি কি তাহলে একটু কন্টিনিউ করবো নাকি রোল কল করবো, বলো, তোমরাই বলো। স্যার একবারে শেষ করে রোল কল করবো নাকি কন্টিনিউ করবো, মানে কন্টেন্ট গুলো একটু পড়াবো? স্যার পড়ান স্যার। আচ্ছা, আর 10 মিনিট পরে, কারণ তোমাদের ক্লাস শুরু হলো 11:30টার আগে তো না, তাই না? জি না স্যার। স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, ক্লাসিফিকেশন মানে ডাইগুলার ক্লাসিফিকেশনটা পড়ি ডিপেন্ডিং অন দা অ্যাপ্লিকেশন মোড, মানে অ্যাপ্লিকেশন কিভাবে করা হয় তার উপর ডিপেন্ড করে কয়েক ভাগে ভাগ করা হয়, যেমন ডিরেক্ট ডাই, মডার্ন ডাই, ইনগ্রেইন ডাই। প্রত্যেকটা টাইপ একটু বলি যে ডিরেক্ট ডাই কোনগুলা। ডিরেক্ট ডাই হচ্ছে নরমালি আমি ডিরেক্ট অ্যাপ্লাই করবো যেগুলো, মনে করো তুমি একটা পাত্র নিলা, একটু দেখাই, তুমি একটা পাত্র নিলা, পাত্র নিয়ে তুমি একটা ডাই সলিউশন বানাইলা, ডাই দিলা এখানে, তার একটা সলিউবল হয় এরকম একটা সলভেন্ট নিলা, নিয়ে ঘুটা দিলা, ঘুটা দিয়ে একটা সলিউশন বানাইলা। ডাই সলিউশনের মধ্যে তুমি একটা ফেব্রিক যেটাকে তুমি ডাই করতে চাচ্ছ, এই ডাই করতে চাচ্ছ সেরকম একটা ফেব্রিক নিয়ে তুমি ডাইং করলা। ডাইং করার পরে যে ডাইং করলা জাস্ট ইমার্স করলা, ইমার্স করে কিছুক্ষণ রাখলা, রেখে আবার তুলে ফেললা, তুলে নিয়ে শুকাইলা। তো নর্মালি এটা কি ডিরেক্ট অ্যাপ্লাই করছি না ডাইটা, যে ডাই সলিউশন ছিল, ডাই সলিউশনে ইমার্স করলাম, ইমার্স করে নিয়ে সেটা আবার ফার্দার রিকভার করে এসে ড্রাই করলাম, ড্রাই করে ফাইনাল প্রোডাক্ট পাইলাম। তার মানে ডিরেক্ট অ্যাপ্লাই করছি, এই ধরনের ডাইকে বলা হচ্ছে ডিরেক্ট ডাই। বুঝতে পারছি? জি স্যার। তার মানে ডিরেক্ট অ্যাপ্লাই করেছি। এরপরে চলে আসো মডার্ন ডাই। মডার্ন ডাই হচ্ছে কিছু কিছু ডাই আছে, মডার্ন ডাই আমাকে লিখে দিন, মডার্ন ডাই, কিছু কিছু ডাই আছে, ওই ডাইগুলোর ফাস্টনেস প্রপার্টি খুব পোর ফাস্টনেস প্রপার্টি দেখায়। পোর ফাস্টনেস প্রপার্টি বলতে কি বোঝায়, তার মানে তাকে ওয়াশ করলে সে তাড়াতাড়ি উঠে যায় কাপড় থেকে, লাইটের প্রেজেন্সে থাকতে ফেড হয়ে যায়, হিটের প্রেজেন্সে থাকতে তার ডিগ্রেডেশনটা হয়। তো এই ধরনের ডাইগুলাকে বেটার ফিক্সিং এর জন্য, সে যাতে ফেব্রিকের সাথে খুব ভালোভাবে ফিক্সড হয়ে যায়, এই জন্য আমি কিছু এজেন্ট যোগ করি। এই এজেন্ট যোগ করলে তাদেরকে বলা হচ্ছে মডার্ন। মডার্ন যোগ করা হয়। এই মডার্ন গুলো কি করে, নর্মালি এটা মনে করো কোন একটা সাবস্টেন্স বা কোন একটা ফেব্রিক তুমি কালার করতে চাচ্ছ, যখন তুমি মডার্ন দিবা, ও মডার্ন কি করবে, ফেব্রিকের সাথে বন্ড করবে, একটা বন্ড ফর্ম করবে। এরপরে তুমি যখন ডাইমলিকুল দিবা, এই ডাইমলিকুল গুলো কি করবে, এই মডার্নের সাথে বন্ড করবে। আলটিমেটলি যখন ডাইটা সারফেসে চলে আসলো না, এই সাবস্টেন্সের সারফেসে চলে আসলো না, ডাইটা মডার্নের সাথে বন্ডেড হয়ে, এটা কি বোঝা গেছে নাকি আবার বলবো? স্যার এটা আরেকবার স্যার। আবার কোন একটা বলেন। সাবস্টেন্স, এই সাবস্টেন্সে তুমি ডিরেক্ট ডাইটা অ্যাপ্লাই করতে পারছো না, কারণ ডিরেক্ট ডাই অ্যাপ্লাই করলে তার ফাস্টনেস প্রপার্টি খুব কম, যে ওয়াশ করলে উঠে যায়, যে ধুইতে গেলে উঠে যায়, যে লাইটের প্রেজেন্সে রাখলে উঠে যায়। এই জন্য তুমি কি করবা, তুমি ডিরেক্ট অ্যাপ্লাই না করে তুমি করলে একটা কেমিক্যাল এজেন্ট দিলা। কেমিক্যাল এজেন্ট কি করলো, এই কেমিক্যাল এজেন্টটা সারফেসের সাথে বন্ডেড হইলো, এটাকে বলে মর্ডেন, বলা হয় মর্ডেন। এরপরে তুমি যখন অ্যাপ্লাই করলা ডাই, এই ডাইগুলো কি সাথে হলো, মর্ডেন্টের সাথে বন্ড করলো। তার মানে মর্ডেন কি করলো, এক হাত দিয়ে দিলো ফেব্রিককে, আরেক হাত দিয়ে দিলো ডাইকে, তার মানে ডাইটা স্ট্যাক হয়ে গেল এই সাবস্টেন্সের সাথে।
তার মানে এই ধরনের ডাইকে বলা হচ্ছে মডার্ন ডাই। যে সমস্ত ডাই কে প্রয়োজন। বুঝাইতে পারছি? সাথে সাথে রাখো। জি স্যার। মেকানিজমটা ওইরকম আর কি, যে মডার্ন এক হাত দিয়ে ধরে ফেব্রিককে, আরেক হাত দিয়ে ধরে ডাইকে। তার মানে ডাই আর ফেব্রিককে একসাথে রাখে। এই ধরনের ডাইকে বলেছি আমি মডার্ন ডাই। বুঝাইতে পারছি? জি স্যার। স্যার নাহলে জি স্যার। স্যার নাহলে স্যার এই বলো ডায়ের কি স্যার বলো এখানে বলো দুইটা লেয়ার স্যার? কি? স্যার লেয়ার কি নাহলে স্যার দুইটা ব্যবহার হলো নাকি? স্যার একটা তো দেখলাম স্যার ওই দুইটা সাবস্টেন্স ব্যবহার হবে ব্যবহার কেন? এই যে এটা সাবস্টেন্স, এরপরে মডার্ন দিলাম। মডার্ন তো ডাই না বাবা, এই যে মডার্নটা একটা বন্ড ফর্ম করলো। এরপরে যখন আমি ডাই দিলাম, ডাইটা মডার্নটার সাথে বন্ড ফর্ম করলো। লেয়ার তো দুইটা না, একটা মডার্ন হইলো, মডার্নটা আবার ফার্দার ফিক্সড হইলো কার সাথে? ডাইয়ের সাথে। তার মানে মডার্নটা এক হাত দিয়ে দিচ্ছে ফেব্রিককে, আরেক হাত দিয়ে দিচ্ছে ডাইকে। আলটিমেটলি কি জি স্যার সাবস্টেন্সটা বুঝতে ডাইড পারছি। হয়ে গেল না জি ডাইংয়ের স্যার বুঝতে ফলে? পারছি। ওকে ফাইন। এরপরে দেখো ভ্যাট ডাই, এরপরে আছে ভ্যাট ডাই। ভ্যাট ডাই, ভ্যাট ডাই। তাহলে ভ্যাট ডাইটা কি? নর্মালি কিছু কিছু ডাইমলিকুলস আছে, এগুলো ওয়াটার ইনসলিবল। এগুলাকে ফার্দার কি করা হয়? অক্সিডেশন করা হয়। অক্সিডেশন করলে ওইটাকে ফার্দার একটা ফর্মে নিয়ে যাওয়া হয়, সলিবল ফর্মে। সলিবল ফর্মে যখন আসলো, সলিবল ফর্মে আসার পর সেটা ফিক্সড ছিল সাবস্টেন্সে। ফিক্সড হওয়ার পর ফার্দার এটাকে যদি আমি আবার রিডিউস করি, তাহলে সে আগের ফর্মে চলে যাবে। আগের ফর্মে চলে গিয়ে ফার্দার তোমার ডাইমলিকুলের প্রপার্টি সে শো করবে। বুঝতে পারছি? স্যার আরেকবার বলে কোনটা? স্যার স্যার ভ্যাট ডাইটা আরেকবার। ভ্যাট ডাইয়ের কোন জায়গাটা বুঝুন? স্যার একবার আবার স্যার। পুরো বলবো? জি স্যার। এগুলো আছে, ঠিক আছে? এটা ভালো করে শুনো তাহলে। আবার বলি, কিছু কিছু ডাইমলিকুল আছে, ওগুলো নর্মালি ওয়াটার ইনসলিবল, এবং এই ডাইগুলোকে সাবস্টেন্সে সেক্ষেত্রে কি করতে হবে? ফার্দার এটাকে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে দিয়ে যাইতে হবে। যেরকম ভ্যাট ডাই ফার্স্ট ইনসলিবল, এটাকে আমি যদি রিডিউস করি তাহলে সেটা সলিবল হয়ে যায়। সলিবল হয়ে যায়, সে কোন একটা ফ্যাব্রিকের মধ্যে সে কি হলো? ফিক্সড হয়ে গেল। সে তো অলরেডি এখন সলিবল ফর্মে আছে। এখন যখন রিডিউস করলাম, তখন এখানে একটা বিষয় আছে, সে কালার যে প্রপার্টি, এই কালার প্রপার্টি তার আর থাকে না, কালার লেস হয়ে যায়। তখন আমি কি করবো? ফার্দার যখন ফিক্সড হয়ে গেল, ফিক্সড হওয়ার পর তাকে আবার ডাইমলিকুল গুলোকে আবার অক্সিডাইজ করবো। তো অক্সিডেশন হওয়ার পরে ফার্দার কি করবে? সে তো অলরেডি ফিক্সড হয়ে গেছে, আর অক্সিডেশন করার পরে সেই যে কালারলেস হয়েছিল, ওই অংশটা থেকে আবার আগের অবস্থায় কালার ফর্মে চলে যায়। এই ধরনের ডাইকে বলেছি আমি ভ্যাট ডাই। বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। এরপরে চলে আসো ইনগ্রেইন ডাই বা ইনগ্রেইন ডাই। ইনগ্রেইন ডাই, ইনগ্রেইন ডাইটা কি? নর্মালি আমরা ডাই যখন প্রিপেয়ার করি, যদি ফেব্রিকের মধ্যেই ডাইটা প্রিপেয়ার করা হয়, মনে করো কিভাবে প্রিপেয়ার করা হয় আমি একটু বলি, বিষয়টা একটু দেখো। মনে করো একটা পাত্র আছে, পাত্রের মধ্যে তুমি একটা ফেব্রিকের পিস নিয়ে না, যেটাকে তুমি ডাই করতে চাও, তাই মলিকুলগুলো একজন হবে যার মধ্যে, সেটাকে কি করে তুমি একটা সলভেন্টের মধ্যে নিয়ে এখন তুমি এটা কেমিক্যাল এজেন্ট যোগ করলা। কেমিক্যাল এজেন্ট যোগ করলো হয়ে এখানে কি করলো? ডাই তৈরি করলো। এই ডাইটি ফার্দার ফিক্সড হয়ে গেল এই সাবস্টেন্সে, দ্যাট ইজ ইনগ্রেইন ডাই। তার মানে তুমি সাবস্টেন্সের মধ্যেই ডাইটাকে জেনারেট করলাম। মনে করো কোন একটা কেমিক্যাল স্পিসিস যেগুলো প্রয়োজন হয় ডাইগুলো ফর্মেশনের জন্য, এই কেমিক্যাল স্পিসিস গুলো যোগ করলাম। ওই যোগ করার ফলে ডাইটা ফর্ম করলো কোথায়? ফেব্রিকে। এই ধরনের ডাইকে বলা হচ্ছে ইনগ্রেইন ডাই। আমি কি বুঝাইতে পারছি ইনগ্রেইন ডাইটা কি? জি স্যার। জি স্যার। তার মানে ডাইটা ফর্ম করব কি? সাবস্টেন্সের মধ্যেই আমি ডাইটা জেনারেট করব। আগের গুলাতে কি করছি? ডাইগুলো আমার আগে থেকে ছিল ওই সাবস্টেন্সের মধ্যে ফিক্সড হয়েছে। আর ইনগ্রেইন ডাইং এ কি করছে? ডাইটাকে জেনারেট করছে আমি সাবস্টেন্সের মধ্যে। আর এরপরে আরেকটা টাইপ আছে যেটাকে বলে ডিসপার্স ডাই। ডিসপার্স ডাই,
ডিসপার্স ডাইয়ের মধ্যে কি হয়, নরমালি ডিসপারশন করা হয় কোন একটা ডাইকে ডিসপার্স করে সেটার মধ্যে ফেব্রিকটা ইমার্স করা হয়। মনে করো কোন একটা পাত্র আছে, পাত্রের মধ্যে ডাইটাকে তুমি ডিসপার্স করলা, ডাই ডিসপার্স করলে ইমার্শন করলা, সাবস্টেন্স ইমার্শন করার পরে তোমার যে ইয়াটা হলো ফার্দার প্রোডাক্টটা, দ্যাট ইজ ডিসপার্স ডাইড প্রোডাক্ট। স্যার এটা তো প্রথম ডাইয়ের মতো হইলো না স্যার, ওই যে নরমাল ডাইয়ের মতো নাকি? ইমার্শন ডাইং, কিন্তু এটা ইমার্শন ডাইং আর এটা ডিসপার্স অবস্থায় থাকে, এটার মধ্যে সলিউশন প্রোডিউস করে আর এটার মধ্যে ডিসপার্স অবস্থায় থাকে। সাসপেনশন হতে পারে, ইমার্শন হতে পারে। বুঝতে পারছি। ওকে, আজকের কন্টেন্টের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। সাবস্টেন্সের মধ্যে যে ডাইটা তৈরি হয়েছে ওটার নামটা স্যার একবার বলবেন? ইনগ্রেইন ডাই, ইনগ্রেইন, INGRAIN, ইনগ্রেইন ডাই। আর কোনো কোশ্চেন আছে আজকের কন্টেন্টে? তাহলে আমি রোল কল করবো এখন। আচ্ছা, কয় তারিখ? স্যার 8 মার্চ। ওকে, রেসপন্স রোল নাম্বার 1, ইয়েস স্যার। 2, Yes, sir. 3, 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Present, sir. 7 আছে আজকে? Yes, sir. 8, Present, sir. 9, 10, 11, Yes, sir. 10. ইয়েস 11, ইয়েস স্যার। এই মিউট করো, 11 মিউট করো। Sir, 10, sir. হ্যাঁ, 10 ও দিয়েছি। 12, 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 15. 17, ইয়েস স্যার। 17, 18, Yes, sir. 18. 19, 20, Yes, sir. 20. 21, 22। মিউট করো, রোল নাম্বার 16 মিউট করো। যে অ্যাটেন্ডেন্সটা দিবা মিউট করে দিবা, নিজ দায়িত্বে মিউট করে দিবা। আর অ্যাটেন্ডেন্স কাছাকাছি আসলে তখন তুমি আনমিউট করলা। এখন তুমি আসো কেওজের মধ্যে, তুমি আনমিউট, রোল নাম্বার 25 মিউট করো। Sir, 22. আমি রোল কল এখনো 22 করি নাই। 22, Yes, sir. 23, Present, sir. 23. 24, Yes, sir. 25, Yes, sir. 26, Yes, sir. 26 আসো? Yes, sir. 27, 27, ইয়েস স্যার। স্যার 27 স্যার। Yes, sir. 28, 29, 30, 31, 32, 33, Yes, sir. 34, Present, sir. 30, 35, 36, ইয়েস স্যার। 36, 38, ইয়েস স্যার। 39, ইয়েস স্যার। 40, Present, sir. 41, 41, ইয়েস স্যার 41। ইয়েস স্যার 41। 42, 43, 44, 45, 46, স্যার। 47, 48, Yes, sir. 49, ইয়েস স্যার। 50, 51, 52, Present, sir. 53, 54, ইয়েস স্যার। 54 also? জি স্যার। 55, 55,
56, Yes, sir. 57, Yes, sir. 58, Yes, sir. 59, Yes, sir. 60, Yes, sir. 62, Yes, sir. 63, Sir, 61. Yes, sir. 63. Sir, 61 বলেন নাই। 64, 61 বলছি, 61 তুমি প্রেজেন্টও দিয়েছো, রেসপন্স করছো। 63, Yes, sir. 64, 65, Yes, sir. 66, 67, 68, Yes, sir. 69, 70, Yes, sir. Present, sir. 70. 71, Yes, sir. 72, Yes, sir. 72. Sir, 71. 72, 73, 47, 9 batch, 120, Yes, sir. 120. okay. 76, B section, 76, Yes, sir. 77, Yes, sir. 78, 79, 80, 81, 81, sir. 82, okay, 81, 82, 83, 84, 85, 86, 87, Yes, sir. 88, Yes, sir. Sir, 88, Sir, 90, 89. 91, Yes, sir. 91. 92, Yes, sir. 93, Yes, sir. 94. Yes, sir. এই অ্যাটেন্ডেন্স দেওয়ার পর মিউট করে দিবা, বারে বারে যাতে বলতে না। 94, Yes, sir. 94. 95, Yes, sir. 96, 97, Yes, sir. 97. 98, Yes, sir. 98. 99, Yes, sir. 99. 100, 101, Yes, sir. 102, 103, Yes, sir. 103. Present, sir. 102. 104 present, 104. sir. Okay, 105, Yes, sir. 106, Yes, sir. 107, Yes, sir. 108, Yes, sir. 109, 110, Yes, sir. 110. Yes, sir. 111. 112, 113, Present, sir. 115, 116, Yes, sir. 118, 119, 17 আছে স্যার। Yes, sir. 19. Sir, 119. 20, 121, Yes, sir. 122, Yes, sir. 122, 123 স্যার। 124, 123। 125, Yes, sir. 123 দিয়েছি, 125, Yes, sir. 126, Present, sir. 127, 128, 129, 130, 131, Yes, sir. 132, Yes, Yes, sir. sir. 130. 134, Present, sir. 134. 135, Yes, sir. 136, Yes, sir. 137, 138, 139, 140, Yes, sir. 141, Yes, sir. 142, 142 আছো? Sir, 141. 142, 143, Yes, sir. 144, 145, 146, Yes, sir. 147, 148, Yes, sir. 9 batches 125, 9 batches 127, Yes, sir. 134, Yes, sir. 172,
ওকে, তাহলে আজকে আমাদের এতটুকুই থাক। আমরা